আমরা সৃজনশীল করতেছিলাম না? লাস্ট ক্লাসে সৃজনশীল করছিলাম কয়টা? আজকে এসডব্লিউ ছিল কি কি সেটা একটু আগে বলো। 50টা এমসিকিউ আর সিকিউ দিছিলাম 5টা। আর আরেকটা বলতে ইচ্ছা করে না, আরেকটা তো আমার মনে আছে। আরেকটা কি? এই যে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্ন ছিল, তাই তো? আজকে পড়া জিজ্ঞেস করবো, তার আগে তোমাদের সিকিউ যে 5টা দিছিলাম এর ভিতরে কারো কোনো সমস্যা থাকলে সেটা একটু আগে বলো। সিকিউ গুলো একটু আগে সলভ করে নিই। তোমাদের কালকে পরীক্ষা? ও, পরীক্ষা হইতেছে না তাইলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের সিকিউতে যার যেটা সমস্যা একটু আমাকে বলো। করছো কে গেছি সেটা একটু বলো তো পাশে। কয়টা করছো? এটা এটা কোনো কথা? হ্যাঁ, তো তোমরা এই জায়গা থেকে ছবি তুলে নাও না কেন? আজব কথা। তোমরা এখান থেকে ছবি তুলে নিয়ে গ্রুপে দিয়ে দিতা, তাইলে তো থেকে সবাই পেয়ে যেত। তাহলে 3টা আছে। তুমি করছো কয়টা? নোটটা তো কমপ্লিট করছো তুমি। তুমি করছো কয়টা? 3টা। তুমি শুনছো কথাবার্তা এগুলো? আচ্ছা, আমরা করছিলাম কি 22 না 21 দেখো তো একটু। 22 করতে দিছিলাম না 21 করতে দিছিলাম? আচ্ছা, আমরা 21-এর কয়েকটা সৃজনশীল আজকে আর কয়েকটা সৃজনশীল সলিউশন করি। লাস্ট ক্লাসে কি 21-এর একটা করানো হয়েছিল দেখো তো? শুধু ঢাকা 21, আর কোনোটা করানো হয় নাই? কোশ্চেন লেখো চট্টগ্রাম 21। এটা হচ্ছে উদ্দীপক, হ্যাঁ। তাড়াতাড়ি উঠো। তোমাদের পরীক্ষার কোশ্চেন আমি এখনো দেখি নাই, ওই দিন ওরা দেখাইতে চাইছিল কিন্তু বললাম একটু পরে দেখাইও, তারপরে ওরা দেখাইতে পারে না, আমারও মনে নেই। কোশ্চেন একটু দেখাইও। হ্যাঁ, আচ্ছা একটু দেখবো আমি। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে Q1 হচ্ছে 500 জুল, T1 হচ্ছে 827 ডিগ্রি সেলসিয়াস, Q2 300 জুল, আর T2 হচ্ছে 387 ডিগ্রি সেলসিয়াস। গ নাম্বার কোশ্চেনটা লেখো। দেখো, উদ্দীপকের ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। উদ্দীপকের ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো, গ নাম্বার কোশ্চেন লিখছো? ঘ নাম্বার কোশ্চেন লেখো, উদ্দীপকের ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী? উদ্দীপকের ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী? কোশ্চেন লেখা হয়েছে? আচ্ছা, মনে রাখবা, যদি Q1/T1 এবং Q2/T2 এর অনুপাত সমান হয় তাহলে ওই ইঞ্জিনটা প্রত্যাগামী ইঞ্জিন। আর যদি Q1/T1 Q2/T2 এর অনুপাত সমান না হয় সেক্ষেত্রে এটা অপ্রত্যাগামী ইঞ্জিন। প্রত্যাগামী আর অপ্রত্যাগামী প্রক্রিয়া আমরা শিখছিলাম। প্রত্যাগামী মানে যে প্রক্রিয়াটা বিপরীতমুখী প্রত্যাবর্তন করতে পারে, আর অপ্রত্যাগামী মানে যেটা বিপরীতমুখী প্রত্যাবর্তন করতে পারে না। তাহলে গ নাম্বারটা তোমরা করে ফেলো। গ নাম্বারে তুমি Q1 এর মান জানো, Q2 এর মান জানো, দক্ষতা চাইছে, এটা ইকুয়াল টু সূত্র কি? 1 - Q2/Q1 ইন্টু
100% করে ফেলো, দেখো কত পার্সেন্ট করো, সমস্যা নেই। তাপমাত্রাকে আবার কেলভিনে নেওয়া লাগবে, সময় একটু বেশি লাগবে। দেখো কত পার্সেন্টেজ আসে। সাধারণত সৃজনশীলে যা আসে আমাদের সবগুলোই এখন সলিউশন করা হয়েছে, এর বাইরে আর কোনো সৃজনশীল আসে না, তাও দুই একটা একটু থাকে এক্সেপশনাল, ওইগুলো একটু আজকে দেখাই দিব। কত হয়েছে? হ্যাঁ 40%। ঘ নাম্বারটা করো। প্রথমে Q1 আর T1 এর অনুপাত বের করো ঘ নাম্বারে। এটাকে এভাবে লেখো যে এই মান ডাটাগুলো সব উঠানোর পরে, যে এখানে Q1/T1, Q1 জানো কত? 500। আর T1 কত কেলভিন? ডিগ্রি। কেলভিন কত? 1100। এখানে কত আসে? 0.45। উপরে জুল আর নিচে কেলভিন, তাহলে তুমি লিখতে পারো কি? জুল পার কেলভিন। আবার Q2/T2, Q2 কত? 300। আর T2 680 কেলভিন। কত আসে? 0.4। 4 এর পরে কত? আবার কত? 441। 0.45 লেখো তাই, আমাদের একটুখানি কম, ওইটার জন্য আবার ঝামেলা। তাহলে এই দুইটা কি সমান না অসমান? সমান। তাহলে এটা লেখো যে যেহেতু Q1/T1 ইকুয়াল টু হচ্ছে Q2/T2, সুতরাং প্রক্রিয়াটি কি প্রক্রিয়া? এই 4 মার্কস। ভালো লাগতেছে না? তারপরে তোমরা বলো তোমাদের কোশ্চেন সহজ হয় না। একটা সৃজনশীলের অ্যান্সার করতে সময় লাগে সর্বোচ্চ 10 মিনিট, তাও তো মনে হয় লাগে না। যেখানে আর্টসের একটা স্টুডেন্ট লিখতে 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 ওদের হাতটা ব্যথা হয়ে যায়, হয় না? হয়। শেষ হয়েছে? পরেরটা লেখো, বরিশাল 21। লেখো এসটিপি তে লিখছো 64 গ্রাম হিলিয়াম গ্যাসকে, 64 গ্রাম হিলিয়াম গ্যাসকে সমুষ্ণ প্রক্রিয়ায় এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আলাদাভাবে সমুষ্ণ প্রক্রিয়ায় এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আলাদাভাবে লিখছো প্রতি ধাপে আয়তন 3 গুণ প্রসারিত করা হলো। লিখছো ফলে চাপ ও আয়তনের পরিবর্তন হয়। ফলে চাপ ও আয়তনের পরিবর্তন হয় এবং কাজ সম্পন্ন হয়। এবং কাজ সম্পন্ন হয়। গ নাম্বার কোয়েশ্চেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন পরিবর্তনে চূড়ান্ত চাপ নির্ণয় করো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন পরিবর্তনে চূড়ান্ত চাপ নির্ণয় করো।
ওই কি বলছো? খেয়াল করো না কেন কথা? আচ্ছা, ঘ নাম্বার কোশ্চেন লেখো। উভয় ক্ষেত্রে কৃত কাজ অভিন্ন হবে কি? অভিন্ন মানে কি? একই, হ্যাঁ। একটু ঘুরায় বলছে আর কি। উভয় ক্ষেত্রে কৃত কাজ অভিন্ন হবে কি? গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। দেখো হইছে? তোমরা কি আমাকে বলতে পারবা যে এসটিপি তে চাপ মানে কত অ্যাটমোস্ফিয়ার? 1 অ্যাটমোস্ফিয়ার। 1 অ্যাটমোস্ফিয়ারে কত নিউটন পার মিটার স্কয়ার? পারফেক্ট। 101.325 বললে হয়, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখানে এসটিপি তে তাহলে পি ওয়ান হচ্ছে 1.01 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। ভি ওয়ান কে আমি ভি ধরি, একটু খেয়াল করো তো, আয়তন কয় গুণ করা হয়েছে? 3 গুণ। তাহলে ভি টু কত হবে? ভি টু হচ্ছে 3 বি। আর এখানে হিলিয়াম গ্যাস, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, গামায়ের মান কত? 1 হিলিয়াম কত পারমাণবিক গ্যাস? কেন? নাও পি টু এর মানটা বের করো। হিলিয়াম তো নিষ্ক্রিয়, কত পারমাণবিক গ্যাস? 1 পারমাণবিক। অবশ্যই হিলিয়াম 2 কখনো হয় He2, কারণ যেহেতু সে নিষ্ক্রিয়, সে কারোর সাথে বন্ধন গঠন করতে যাবে না। তাহলে আমাদের সূত্রটা মনে আছে তো, যে আমরা জানি P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V2 টু দি পাওয়ার গামা। একটু যদি সাজায় গুছায় লেখো, P1 আর এখানে V1/V2 টু দি পাওয়ার গামা। এবার জাস্ট মান বসায় দেখো কত নিউটন পার মিটার স্কয়ার আসে। তাড়াতাড়ি করো, সবার হাত চালাও, দেখো কার কত আসে। লাইটটা চলে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বুঝি নাই। কেন, তোমার শীত করে? তোমার ঠান্ডা লাগছে? হ্যাঁ, গলায় কেমন করে? আচ্ছা, কি মানে ব্যথা লাগে নাকি? কষ্ট হয়েছে, জ্যৈষ্ঠ মধু খেয়ে। ওই যে ইসের দোকানে পাওয়া যাবে, মানে মশলার দোকানে, ওই ছালের বাকলের মতো। হ্যাঁ, ইয়ে বল, মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ। 10 টাকার জ্যৈষ্ঠ মধু কিনা পকেটে রেখে দিও, চাবাইও। চাবাই তো ভালো লাগে, খারাপ লাগে না। কত আসছে এটা? 100। আচ্ছা, 16,126.08। সবার কিরকম আসছে দেখো তো। হ্যাঁ, ঘ নাম্বারটা তো তোমরা করতে পারো, বসে আছো কেন? একটা সমষ্ণ প্রক্রিয়ার কাজ আর একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ, সূত্র তো জানোই। করে ফেলো, সবই তো মান দেয়া আছে কোশ্চেনে। এমন হয়তো যে কোনো কিছুর মান তোমার মিসিং আছে, তাহলে না হয় আমি করাই দিতাম। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল সূত্র কি? এন আর টি লন V2/V1। তো এন এর মান দেওয়া নাই, কিন্তু এন ইকুয়াল আমরা আবার কি জানি? স্মল এম বাই ক্যাপিটাল এম। তো এখানে মনে হয় স্মল এম এর মানটা কোশ্চেনে দিয়ে দিচ্ছে, আর ক্যাপিটাল এম এর মান তো আমরা জানি। হিলিয়ামের আণবিক ভর কত গ্রাম? 4 গ্রাম। হ্যাঁ, করে ফেলো। আর এখানে টি এর মান নিবা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। কেন? এসটিপি, হ্যাঁ, এসটিপি যেহেতু বলে দিচ্ছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। হ্যাঁ, অবশ্যই কেলভিনে তো 273 হবে। হ্যাঁ, 0.15 মানে বুঝি নাই। না 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 না, ওগুলা লাগবে না। এখানে কত আছে সেটা বলো।
আগের দিন যে সৃজনশীল করেছিলাম ওইখানে এন্ট্রপির মানটাম দিয়ে সৃজনশীল করানো হয়েছিল না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তোমাদের ক্যালকুলেশনে এত সময় নেও তোমরা, আবার বলো। সমষ্টি না রুদ্ধতাপীয়? ভুল করছো মনে হয় কোথাও, আবার করো। 39,896 মানে দেখো, 39,896.71 এত জুল। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা বের করো। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বের করতে হলে টি2 এর মান লাগবে। তোমার কাছে কি টি2 এর মান আছে? কোশ্চেনের কোথাও টি2 এর মান বলে দিচ্ছে? টি2 এর মান বলে না, তাহলে আগে কি করতে হবে? টি2 এর মানটা বের করতে হবে। তাহলে এখানে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় তোমাকে ওইখানে আয়তনের কথা বইলা দিচ্ছে। তাহলে টি2 এর সূত্র কোন সূত্র দিয়ে বের করবা? চার্লসের সূত্র এখানে আসবে। T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এই জায়গা থেকে আগে টি2 এর মানটা বের করে নিও, তারপরে কাজের সূত্র অ্যাপ্লাই করো। টি2 এর মানটা একটু বইলা নিও, মিলাই নিও। টি2 এর মান ভুল হইলে কিন্তু পরে কাজও ভুল হবে। টি2 এর মান 130, বাকিদেরও কি 130 হয় দেখো তো। হ্যাঁ, 130, আচ্ছা লিখে ফেলো এত কেলভিন। এখন ওই জায়গা থেকে ডাব্লিউ এর মানটা বের করো। এটাকে নামকরণ করে W1, আর ওটার নামকরণ W2 দিয়ে করে ফেলো। এন এর মান 16 পাইছো কিভাবে তুমি? হ্যাঁ, ও ও ও ও ও, ওইখান থেকে বের করে নিয়ে আসো। ঠিক আছে, করো 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 করো। সূত্র ভুলভাল বসায়। 1 - গামা উপরে সূত্রে। হ্যাঁ, আর এখানে T2/T1 না T1 - T2, সূত্র কি? পুরো সূত্রই তো এলোমেলো করে লিখছো। আঠাশ হাজার সবার কি সেম আসছে দেখো তো? 28,240.79 জুল। দেখো তো সবার এটা আসছে কিনা, এটাই আসছে। তাহলে W1 আর W2 কি সেম? সেম না। তোমাকে জিজ্ঞেস করছে অভিন্ন হবে কিনা, অভিন্ন কি হয়েছে? অভিন্ন বলতে একই হয়েছে, হয় না, তাহলে লেখা দাও, সুতরাং অভিন্ন হবে না। একটাকে 1 দাও আর একটাকে 2 দাও, W ≠ W লিখছো কেন? এই লেখা হয়েছে? আচ্ছা, এবার একটু তোমাদের বোর্ড নিয়ে একটু কাজ বাজ করি। লেখো বরিশাল 21। বরিশাল 21-এর আরেকটা, দুইটা আসছিল 21-এ। লেখো একটি কার্নো ইঞ্জিন যখন 310 কেলভিন তাপমাত্রায়, একটি কার্নো ইঞ্জিন
310 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সরি 310 ডিগ্রি সেলসিয়াস না, 310 কেলভিন তাপমাত্রায়, 310 কেলভিন তাপমাত্রায় লিখছো তাপগ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা 40%। তখন এর কর্মদক্ষতা 40% লিখছো, দাঁড়িয়ে দাও। দেখো ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করে, ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করে লিখছো কর্মদক্ষতা বৃদ্ধি করা যায়, পরিবর্তন করে কর্মদক্ষতা বৃদ্ধি করা যায়। গ নাম্বার কোশ্চেন লেখো, উদ্দীপকের ইঞ্জিনের উৎসের তাপমাত্রা নির্ণয় করো। ইঞ্জিনের উৎসের তাপমাত্রা নির্ণয় করো, কোশ্চেন লেখা হয়েছে। ঘ নাম্বার, কর্মদক্ষতা 80% করতে হলে, কর্মদক্ষতা 80% করতে হলে উৎসের তাপমাত্রা দ্বিগুণ করতে হবে কিনা। কর্মদক্ষতা 80% করতে হলে উৎসের তাপমাত্রা দ্বিগুণ করতে হবে কিনা। কোশ্চেন লেখা হয়েছে। গ নাম্বারটা তোমরাই করতে পারো। তোমার গ্রাহকের তাপমাত্রা T1 না T2? T2 কত দিছে কোশ্চেনে? 310 কেলভিন। কর্মদক্ষতা দিচ্ছে কত 310 এর জন্য? 40%, মানে 0.4। উৎসের তাপমাত্রা বের করতে বলছে। তাহলে আমরা জানি এটা ইকুয়াল 1 মাইনাস T2/T1। হিসাব নিকাশ করে T1 এর মানটা বের করে ফেলো। পাঁচশো, একটু তো কম বেশি আছে মনে হয়। 67, হ্যাঁ 516.67 কেলভিন। তুমি এখানে 300 লিখছো কেন? 310 নয় এটা? তোমার ক্যালকুলেটর কই? ক্যালকুলেশন করছো? কত আসছে? আচ্ছা, ঘ নাম্বারটাকে দেখো একটু। বুঝে নাই? আচ্ছা, ঘ নাম্বার কোশ্চেনটা বলছে কর্মদক্ষতা 80% করতে হলে উৎসের দক্ষতা মানে তাপমাত্রা দ্বিগুণ করতে হবে কিনা। আমরা গ হতে পাই উৎসের তাপমাত্রা পাইছি না। আচ্ছা, এখন ইটা এর মান কত নিবা? 80%। ইটা এর মান 80% নিয়ে T1 এর মানটা বের করবা। ঘ নাম্বারে লেখো গ হতে পাই উৎসের তাপমাত্রা এত কেলভিন, এটাকে লেখো। উৎসের তাপমাত্রা T1 ইকুয়াল টু এত কেলভিন লেখা হইছে। এখন বা এখানে কর্মদক্ষতা ইটা ইকুয়াল
80% করা হলে এটা ইকুয়াল 1 মাইনাস T2/T1, এটাকে প্রাইম দিও। তাহলে এখানে এটা হচ্ছে 80%, মানে 0.8। T2 এর মান কত জানো কোশ্চেনে? 310 না? 310 কেলভিন। এই জায়গা থেকে T1 প্রাইমের মানটা বের করে দেখো যে ওই T1 এর থেকে দ্বিগুণ হয় কিনা। T1 প্রাইমের মানটা বের করো। তোমাকে কি জিজ্ঞেস করছে যে উৎসের তাপমাত্রা দ্বিগুণ হবে কিনা, মানে উৎসের তাপমাত্রা আগে পাইছো তো 500, তো তোমার এখন দেখতে হবে যে 1000 হয় কিনা। বিষয়টা কি বুঝতে পারছো? ভয়ের কথাবার্তা বুঝতে পারছি তো সবাই? কোশ্চেন বুঝতে পারলে এখানে হাবিজাবি ক্যালকুলেশন, গয়ে যে ক্যালকুলেশন করছো হুবাহু সেম ক্যালকুলেশন, শুধুমাত্র 0.4 এর জায়গায় 0.8, 1550। তাহলে সুতরাং T1 প্রাইম ইকুয়াল টু হচ্ছে 1550 কেলভিন। তাহলে এটাকে দ্বিগুণ করতে হয় নাকি তার থেকেও বেশি? তার থেকেও বেশি। আমার কোশ্চেনে জিজ্ঞেস করতে গিয়ে দ্বিগুণ করতে হবে কিনা, তাহলে তুমি কি লিখবা? দ্বিগুণের থেকেও বেশি করতে হবে, হ্যাঁ। এখানে যা সৃজনশীল আছে সবগুলো এখন এই ক্যাটাগরির সৃজনশীল। ধরো নতুন কিছু দেখি পাওয়া যায় কিনা। আচ্ছা, লেখো রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহ একটা সূত্র লেখো। এটা লেখানো হয় না মনে হয় আগে। রেফ্রিজারেটর মানে কি? ফ্রিজ। লেখো রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহ। রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগকে কে দ্বারা প্রকাশ করা হয়? দুইটা সূত্র, একটা হচ্ছে Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2, আর একটা হচ্ছে T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2। যখন আমাদের যেটা লাগবে তখন ওটা অ্যাপ্লাই করব। কার্য সম্পাদনের সহগ সহগ লেখা হয়েছে? আচ্ছা, যেদিন হচ্ছে কি এনট্রপি পড়াইছিলাম ওই দিন বলছিলাম পানির আপেক্ষিক তাপ কত? 4200 জুল পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন, তাই তো? আচ্ছা, এই জায়গা থেকে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দিছিলাম, সেটা হচ্ছে কি সুপ্ত তাপ। কোন সুপ্ত তাপ? বাষ্পীভবনের সুপ্ত তাপ। আপেক্ষিক না, শুধু বাষ্পীভবনের সুপ্ত তাপ লেখা দিছিলাম। বাষ্পীভবনের সুপ্ত তাপের মান কত ছিল? 2.26 ইন্টু 10⁶। আজকে আরেকটা মান লেখো, সেটা হচ্ছে গিয়া আহ লেখো বরফের অথবা বরফ গলনের সুপ্ত তাপ। লেখো বরফ গলনের সুপ্ত তাপ। বরফ গলনের সুপ্ত তাপ L ইকুয়াল 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। লিখছো? এল এর মান আমাদের সূত্র কি ছিল? ডিএস ইকুয়াল টু ml বাই টি। যদি বিষয়টা এরকম হয় যে 0°C তাপমাত্রার বরফ থেকে তুমি 0°C তাপমাত্রার পানি বের করতেছো, সেক্ষেত্রে তোমার এন্ট্রপির পরিবর্তন তো ml বাই টি। এল এর মান তখন এইটা নিতে হবে যে বরফ গলনের সুপ্ততা। আর যদি বিষয়টা এরকম হয় 100°C তাপমাত্রার পানি থেকে 100°C তাপমাত্রার বাষ্পে নিচ্ছ, তখন ml বাই টি, তখন এল এর মান কোনটা হবে? ওই যে বাষ্পীভবনের সূত্রতা 2.26 10⁶। বিষয়টা কি বুঝাতে পারছি? সমস্যা আছে? তাহলে সূত্রতা কয়টা? দুইটা, একটা বরফ গলার ক্ষেত্রে আর একটা পানি বাষ্প হওয়ার ক্ষেত্রে, যখন যেটা লাগে। ময়মনসিংহ 21 লেখো। লিখছো? লেখো এ ও বি দুটি ইঞ্জিন। এ ও বি দুটি ইঞ্জিন লিখছো? এ ইঞ্জিনটি -60°C তাপমাত্রার
-60°C তাপমাত্রার নিম্ন তাপাদার থেকে, নিম্ন তাপাদার বলতে তাপগ্রাহক বোঝায়, নিম্ন তাপাধার থেকে লিখছো 2400 জুল তাপ গ্রহণ করে এবং উচ্চ তাপাধারে 3600 জুল তাপ বর্জন করে। এটা কোন ইঞ্জিনে? এ ইঞ্জিন, কারণ এখানে এ আর বি দুইটা ইঞ্জিন, ঠিক আছে। উচ্চ তাপাধারে 3600 জুল তাপ বর্জন করে, লিখছো? একটু জিনিসটা খেয়াল করো, নিম্ন তাপ থেকে উচ্চ তাপের দিকে তাপ প্রদান করতেছে, এটা তাপগতিবিদের কোন সূত্র? দ্বিতীয় সূত্র, বোঝাই যাচ্ছে তাই তো। তারপরে লেখো অপরদিকে বি ইঞ্জিন প্রথম ধাপে 0°C তাপমাত্রার 5 কেজি বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করে, লিখছো? এবং দ্বিতীয় ধাপে এবং দ্বিতীয় ধাপে 0°C তাপমাত্রার 5 কেজি পানিকে 0°C তাপমাত্রার 5 কেজি পানিকে 100°C তাপমাত্রার পানিতে পরিণত করে। দেখো হইছে? গ নাম্বার কোশ্চেন, এই ইঞ্জিনের উচ্চ তাপাধারের তাপমাত্রা নির্ণয় করো। এই ইঞ্জিনের উচ্চ তাপাধারের তাপমাত্রা নির্ণয় করো, লিখছো? ঘ নাম্বার কোশ্চেন, উদ্দীপকের বি ইঞ্জিনের লিখছো প্রথম ও দ্বিতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন সমান হবে কিনা? বি ইঞ্জিনের প্রথম ও দ্বিতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন সমান হবে কিনা? কোশ্চেন লেখা হয়েছে? আচ্ছা, গ নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো, এই ইঞ্জিনের কথা বলছে তাই না, কিছু একটা বের করতে বলছে। এই ইঞ্জিনটা করতেছিল কি, উচ্চ তাপমাত্রার অঞ্চল থেকে নিম্ন তাপমাত্রার অঞ্চলে কি তাপ পাঠাইতেছিল না নিম্ন থেকে উচ্চতে পাঠাইতেছিল? তাহলে সে অবশ্যই রেফ্রিজারেটর, এটা তো আমরা শিওর, সে অবশ্যই কি রেফ্রিজারেটর। লেখো দেয়া আছে এ ইঞ্জিন ওই জায়গা থেকে লেখো, ওই জায়গা থেকে একদম শুরু থেকে দেয়া আছে এ ইঞ্জিন নিম্ন তাপাদার থেকে উচ্চ তাপাদারে তাপ প্রদান করে। নিম্ন তাপাদার থেকে উচ্চ তাপাদারে তাপ কি করে? সুতরাং এই ইঞ্জিনটি একটি রেফ্রিজারেটর। এই ইঞ্জিনটি একটি রেফ্রিজারেটর। নিম্ন তাপাদার থেকে কত জুল তাপ গ্রহণ করছে? 2400 জুল তাপ গ্রহণ করছে। আর নিম্ন তাপাদারের তাপমাত্রা দিছে কত? তাহলে T2 হচ্ছে -60°C, কেলভিন হয় কত? 300, হ্যাঁ 213, হ্যাঁ মাইনাস ওইখানে
213 কেলভিন। আর ওই জায়গা থেকে তাপ নিচ্ছে কত? 2400। আর তোমার উচ্চ তাপাধারে তাপ বর্জন করছে কতটুকু? 36 জুল। Q1 Q2 এর মানগুলো বুঝতেছো তো? হ্যাঁ, তোমার চাচ্ছে কিসের মান? T1 এর মান। সূত্রটা অ্যাপ্লাই করে T1 এর মানটা বের করো। আমরা যদি আর গুণন করি, হিসাব নিকাশ করে দেখো কত কেলভিন হয়, ঝামেলা শেষ। ক্যালকুলেশন বুঝতে কারো সমস্যা থাকলে আমাকে বলো, আর একটু বলে দেই। প্রথম লাইনে আমি জাস্ট আর গুণন করলাম, এটার সাথে এটাকে গুণ করলাম, এটার সাথে এটাকে গুণ করলাম। আচ্ছা, তারপরে Q2 এখানে গুণ আকারে ছিল, এ পাশে ভাগ আকারে চলে গেছে। তারপরে T2 ছিল মাইনাস, এই পাশে আসছে প্লাস। বাকিটা তো ক্যালকুলেশন বুঝতেই পারছো। আবার বলো। 319.5 কেলভিন লিখে ফেলো। ঘ নাম্বারটাকে আমার করাইয়া দেওয়া লাগবে, একটু দেখো তো। ঘ নাম্বারটা নিজেরা করতে পারবা না? দুইটা ধাপ, প্রথম ধাপে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়েছে? ঘ নাম্বার কোশ্চেন পর, প্রথম ধাপে 0 ডিগ্রির বরফ থেকে কত ডিগ্রির বরফ বানাইছো? 0 ডিগ্রির পানি, তাপমাত্রার কোনো পরিবর্তন হয়েছে? তাহলে এখানে সূত্র কোনটা নিবা? হ্যাঁ, ভৌত অবস্থার পরিবর্তন হয়েছে, তাপমাত্রার কোনো পরিবর্তন হয়েছে? তাহলে তাপমাত্রার পরিবর্তন না হলে সূত্র কোনটা? ভুলে গেছো এর মধ্যে? ml/t। তাহলে এখানে এল এর মান নিবা কোনটা? 3.36, বরফেরটা। আর দ্বিতীয় ধাপে 0 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির পানি বানাইছো, তাপমাত্রার কি হয়েছে? পরিবর্তন হয়েছে। সূত্র কোনটা? এমএস এমএস লন T2/T1। ঠিক আছে, করে ফেলো এখনই, তোমাদের হাত সব ভালো লাগতেছে না। করো 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 তাড়াতাড়ি। ঘ নাম্বার, প্রথম ধাপে ডিএস ml/t, হিসাব নিকাশ এখান থেকে করো। দেখো এটা কত জুল পার কেলভিন আসে, তাড়াতাড়ি করো। আচ্ছা, তোমরা যে আলসামো করে সৃজনশীল গুলা বাসায় করে আসতেছো না, আসলে আলটিমেটলি এখানে ঝামেলাটা হচ্ছে কাদের, হিসাব করছো? আমি তোমার সাথে এখানে চিল্লাপাল্লা করতেছি, আরো একটা দিন সময় নষ্ট হচ্ছে। এই সময়টা কি আমার যাচ্ছে না তোমাদের নষ্ট হচ্ছে? তোমরা যদি আজকে সৃজনশীল গুলো করে আসতে, আমি চ্যাপ্টারটা শেষ করে দিতাম, সামনে আমরা আগে যেতাম। এই যে ফাঁকিবাজি করতেছে, এই ফাঁকিবাজি কিন্তু আমার কোনো লস নাই। এই সম্পূর্ণ লসটা কিন্তু তোমাদের নিজেদের, এগুলো মাথায় রাখো। যে স্যারকে ফাঁকিবাজি করলাম, স্যার মানে হচ্ছে গিয়ে ঠইয়ে গেল, বিষয়টা কিন্তু এমন না। তোমরা যে কয়দিন এগুলো করে না আসবে, ওই কয়দিন আমি সৃজনশীল প্র্যাকটিস করাবো। কতদিন করবা সৃজনশীল প্র্যাকটিস? পরীক্ষা সন্নিকটে। কি ব্যাপারে এতক্ষণ লাগে? প্রথম ধাপে কত আসছে? এই, তোমার আসছে কত? হ্যাঁ ঠিক আছে, এইটাই। 6153.84। হ্যাঁ ঠিক আছে, লেখো, পরেরটা করো।
DS2 বের করো, তাড়াতাড়ি করো। DS2 কত আসছে? DS2 কত? ভুল হইছে। 54, হ্যাঁ 6554 হ্যাঁ 24 এত জুল পার কেলভিন। তোমাকে জিজ্ঞেস করছি কি, এখন কোশ্চেন দেখে তুমি তোমার সিদ্ধান্ত দাও। লিখছো? সমান হইছে? সমান হয় নাই? আচ্ছা আজকে আমি পড়া ধরি নাই, নেক্সট ক্লাসের পড়া বলে দিচ্ছি। নেক্সট ক্লাস হচ্ছে কি সামনে আর পড়াবো না, সবার পড়া ধরবো। তোমার দায়িত্ব এই বইটা নিয়া 19, 20, 21 সবগুলা বোর্ড কোশ্চেনের ছবি তুলবা। ছবি তুলে হচ্ছে গিয়ে গ্রুপে দিয়ে দিবা। 19, 20, 21 সব মিলায় মনে হয় 20টা সৃজনশীল আছে। এটা তোমাদের পানিশমেন্ট, যেহেতু মানে হচ্ছে গিয়ে আজকে পড়া কমপ্লিট করে আসো নাই। এই 20টা সৃজনশীল সম্পূর্ণটা কমপ্লিট করে নেক্সট ক্লাসে আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। ক খ সহ, উইথ ক খ, উইদাউট না। বিষয়টা কি বুঝাতে পারছি? এখানে যে কয়টা সৃজনশীল 18, 19, 20, 21 আছে, 18 সহ, 18, 19, 20, 21 এই 4 সালে যে কয়টা সৃজনশীল আছে সেই আমাকে অ্যাসাইনমেন্টটা নেক্সট ক্লাসে জমা দিবা। যদি কেউ কমপ্লিট করতে না পারো, হ্যাঁ, যে সময় পাই নাই বা কোনো কারণে হয় নাই, দয়া করে সে নেক্সট ক্লাসে ঢুকবে না, কারণ ওই দিন কিন্তু আমি পানিশমেন্ট দিব। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমার ওই 50টা এমসিকিউ শিট ছাড়া যাতে নেক্সট ক্লাসে আমি কাউকে ক্লাসের মধ্যে না পাই। এমসিকিউ করছো, করলে তো ভালো, যারা করছো তাদের তো প্রেশার কমে গেছে। ওই 50টাই সামনে আর বাড়াইলাম না, ওই 50টাই থাকবে। নেক্সট ক্লাসে ওই 50টার সমস্যাগুলো দেখাই দিব, ওই ক্লাসে হচ্ছে গিয়ে বাকি 50টা দিয়ে দিব। নাও এই বই রেখে গেলাম, হ্যাঁ। রুদ্রতাপের প্রক্রিয়া কাকে বলে? হতেই পারে, হতেই পারে।